أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين الحمد لله আজকে আমরা 13তম ক্লাসে আলোচনা করব ক্যানভা নিয়ে। ক্যানভা বর্তমান সময়ের খুবই জনপ্রিয় একটা টুলস। তা আমরা ক্যানভা দিয়ে কি করা হয়, পাশাপাশি ক্যানভা কিভাবে ইউজ করতে হয়, আজকের ক্লাসটা এবং আগামী নেক্সট ক্লাসটা, এই দুইটা ক্লাস আমরা ক্যানভা নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ। তো ক্যানভা জিনিসটা কি? ক্যানভা একটা ওয়েব অ্যাপ্লিকেশন বেসড সফটওয়্যার, যেটা স্পেশালি ডিজাইনের জন্য তৈরি করা। প্রেজেন্টেশন ডিজাইন হইতে পারে অথবা এমনিতেও ডিজাইন হইতে পারে। তবে এইটা খুব বেশি পরিচিত হয়ে গেছে মানুষের কাছে। সেটা হচ্ছে, এইটা দিয়ে অনেক কাজ করা যায়, শুধু ডিজাইনের ভিতরে সীমাবদ্ধ না। এটা দিয়ে আমরা চাইলে ভিডিও এডিট করতে পারি, ছোটখাটো মোশন গ্রাফিক্সের ভিডিও বানাইতে পারি। এটা দিয়ে আমরা এতদিন মাইক্রোসফট ওয়ার্ডের কাজ করছি, এক্সেলের কাজ করছি, পাওয়ার পয়েন্টের কাজ করছি। এই সব কাজগুলো ক্যানভা দিয়ে হয়। ক্যানভারও এই সেট আপ আছে। এর বাইরে ক্যানভা দিয়ে চাইলে ওয়েবসাইটও করা যায়। তবে সবচাইতে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে, ক্যানভা দিয়ে আপনি উইদিন এ শর্ট টাইম একটা ডিজাইন বানাই ফেলতে পারবেন, একটা প্রেজেন্টেশন বানাই ফেলতে পারবেন। কারণ এইখানে সবকিছু রেডি থাকে। আপনি চাইলে আপনার মতো করে জিরো থেকে শুরু করতে পারেন ডিজাইন। কিন্তু আবার যদি এরকম চান যে আমি হচ্ছে আহ, এইখান থেকে কোন একটা টেমপ্লেট ইউজ করে তারপরে হচ্ছে আমার ডিজাইনটা খুব সহজে করে ফেলবো, সেটাও করার সুযোগ আছে। ওকে। তো ওভারঅল হচ্ছে ক্যানভা নিয়ে আমরা আজকে ক্লাস শুরু করব। এর জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে, যে কোনো একটা ব্রাউজারে, এটার জন্য ক্যানভা ইনস্টল করার দরকার নেই। সেই কোনো একটা ব্রাউজারে গিয়ে canva.com-এ চলে যাব। ওকে। ক্যানভাতে একটা অ্যাকাউন্ট করে নিতে হবে আপনাদেরকে। তো অ্যাকাউন্ট করা খুবই সহজ। আপনাদেরকে অ্যাকাউন্ট করা মানে যে শেখানোর দরকার নাই। কারণ হচ্ছে, এই যে এখান থেকে সাইন আপে চলে আসবেন। যাদের অ্যাকাউন্ট নাই তারা গুগল দিয়ে সরাসরি অ্যাকাউন্ট করে ফেলতে পারেন, অথবা আপনি আপনার ইমেল অ্যাড্রেস দিয়ে অ্যাকাউন্ট করে ফেলতে পারেন। তা আমার অ্যাকাউন্ট এখানে লগ ইন করা আছে। এই কারণে আমরা হচ্ছে আর নতুন করে অ্যাকাউন্ট করছি না। তো লগ ইন করার পরে আমাকে কোথায় নিয়ে আসছে? আমাকে নিয়ে আসছে এটা ড্যাশবোর্ডে। এইখানে দেখেন ইউর ডিজাইনসে আমি আগে যে ডিজাইনগুলো করছি সেই ডিজাইনগুলো এইখানে দেখা যাচ্ছে। ঠিক আছে। এর বাইরে এখানে টেমপ্লেটস আছে। আপনি এখানে হাজার হাজার টেমপ্লেটস রেডি আছে। জাস্ট সিলেক্ট করে নিজের মতো করে কাস্টমাইজ করে ব্যবহার করতে পারেন। তো এইগুলো আমরা দেখবো ধীরে ধীরে, যে কোথা থেকে কিভাবে কি করতে হয়। তো আমরা হোমে আসলে দেখেন এইখানে ক্যানভা দিয়ে কি কি করা যায় সেইগুলো এখানে আছে। হ্যাঁ, ইমেল ক্রিয়েট করতে পারেন, প্রেজেন্টেশন তৈরি করতে পারেন, সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন করতে পারেন, ভিডিও তৈরি করতে পারেন,
ডক্স, মাইক্রোসফট ওয়ার্ডের মতো বা গুগল ডক্স যে আমরা ইউজ করতাম সেটা, হোয়াইট বোর্ড ইউজ করতে পারেন, শিট ইউজ করতে পারেন, ওয়েবসাইট ইউজ করতে পারেন, বানাইতে পারেন, ফটো এডিটর, কাস্টম স্পেসিফিক একটা সাইজে আপনি চাইলে ডিজাইন করতে পারেন। ঠিক আছে, মরে যান, মরে গেলে আপনার আরো অনেক বিষয় আছে, বিভিন্ন সাইজ রেডি আছে, সেই সাইজে আপনি কাজ শুরু করতে পারেন। তা আমরা যে কোনো একটা কিছু দিয়ে শুরু করি। ধরেন যে আমরা চাচ্ছি আমরা একটা সোশ্যাল মিডিয়াতে যাই, এইখান থেকে একটা ফেসবুক পোস্ট, এটাতে ক্লিক করলাম, হ্যাঁ। তো ক্লিক করার সাথে সাথে আমার এখানে একটা ক্যানভাস তৈরি হয়ে গেছে, এই যে আমার ডিজাইনের কাজ শুরু হয়ে গেল। এখান থেকে আমরা ডিজাইন শুরু করতে পারবো। তা আগে আমরা একটু ইন্টারফেসের সাথে পরিচিত হই। তাহলে আবার একটু যদি বলি, আমরা ক্যানভাতে আইসা কোথা থেকে শুরু করলাম, এই যে এখান থেকে মোর, মোড়ে আইসা, অথবা আপনি এখান থেকেও কাস্টম সাইজ দিয়েও শুরু করতে পারেন, অথবা এই যে এখান থেকে সোশ্যাল মিডিয়াতে ক্লিক করলেও সোশ্যাল মিডিয়ার যেই সাইজগুলো আছে সেইগুলো আপনাকে এখানে দেখাবে। ঠিক আছে, এখান থেকে যেটা পছন্দ হয়, ধরেন যে আপনি ইউটিউবের থাম্বনেইল করবেন, তো এখান থেকে ইউটিউবের থাম্বনেইলে ক্লিক করলে ইউটিউবের থাম্বনেইলে আপনাকে নিয়ে যাবে, মানে সাইজটা তৈরি করে দিল আর কি প্রাথমিকভাবে। এরপরে ডিজাইন আপনি কিভাবে করবেন সেটা আমরা ধীরে ধীরে দেখাচ্ছি। তো এখানে এই যে যে আমাদের ক্যানভাসটা চলে আসছে, এটার উপর আমাদের কাজ করতে হবে। আমরা একটু যদি পরিচিত হই কোথায় কি আছে, এদিক থেকে আমাদের মেনু আছে, এই মেনু থেকে আমরা আমাদের ক্যানভাতে বিভিন্ন জায়গায় মুভ করতে পারি। এখানে হচ্ছে দেখেন, ফাইল, এই ফাইল রিলেটেড ফাংশনালিটিস, রিসাইজ, এই ক্যানভাসটাকে চাইলে রিসাইজ করতে পারেন। তবে এটা এই যে দেখেন এইখানে একটা আইকন দেওয়া আছে, এই বাদশাহী মুকুট টাইপের, তার মানে এটা ফ্রি ভার্সনে রিসার্চ করা যাবে না, পেইড ভার্সনে রিসার্চ করতে পারবেন। তো এই যে ফ্রি ভার্সন পেইড ভার্সনের কথা যেহেতু আসছে, ক্যানভা ফ্রিতে ইউজ করা যায়, তবে এটার পেইড ভার্সনে অনেক ফিচার অ্যাভেলেবল আছে যেটা ফ্রি ভার্সনে নাই। তো দেখেন এই যে আমি যে ভার্সনটা ইউজ করতেছি এটা পেইড ভার্সন, কিন্তু এটা আসলে ক্যানভার অফিসিয়াল পেইড না, এটা একটা স্টুডেন্ট অ্যাকাউন্ট। এই যে দেখছেন লেখা সেন্ড টিচার, সেন্ড টু টিচার। তো এইটা বাংলাদেশি অনেক সার্ভিস প্রোভাইডার আছে যারা অল্প টাকায়, 300-500 টাকায় 2-3 বছরের জন্য আপনাকে এই ক্যানভার সাবস্ক্রিপশন দেয়। তো এইটা ইউজ করা যেতে পারে, তারা হচ্ছে ওই স্টুডেন্ট অ্যাকাউন্ট সেল করে আর কি। তখন আমরা এই প্রিমিয়াম ভার্সনের সব ফিচারগুলো মানে আনলক করা যায়। অনেকে ওই যে 30 টাকায়ও দেয়, 90 টাকায়ও দেয়। ঠিক আছে, তো এখান থেকে কোনো একটা সাবস্ক্রিপশন নিয়ে নিলে, অথবা যদি সরাসরি পেমেন্ট করেও নিতে চান, এটা পেমেন্ট করেও নেওয়ার সুযোগ আছে। যাদের কাছে ডুয়েল কারেন্সি কার্ড আছে তারা এটা ইউজ করতে পারবেন। তো এখান থেকে আমাদের এই আহ, যে এই, রাস মানে বাদশাহী মুকুট যেটা আছে, এই বাদশাহী মুকুটটা যেখানে আছে সেখান থেকে বুঝতে হবে যে এটা হইল আহ, একটা প্রিমিয়াম, এটা মানে ফ্রি ভার্সনে ইউজ করা যাবে না। তো রিসাইজ, ধরেন যে আপনি ক্যানভাসটা ছোট করতে চান বা বড় করতে চান, তখন এখান থেকে এসে রিসাইজ করতে হবে। আর ফ্রি ভার্সনে যদি আপনার ক্যানভাস ছোট বড় করতে যেহেতু সুযোগ নাই, তখন আমাদেরকে কি করতে হবে, নতুন করে ক্যানভাসের সাইজ নিয়ে আসতে হবে। হুম, মানে নতুন একটা ক্যানভাস তৈরি করতে হবে। তারপরে এখানে এডিটিং আছে, কমেন্ট, ভিউইং, 3টা মোড আছে। তো আমরা এখন এডিটিং মোডে আছি। এই যে আন্ডু রিডু, এখনো আমরা কিছু করিনি, এখানে আন্ডু রিডু তো ইনএক্টিভ হয়ে রয়েছে। এটা হচ্ছে অটো সেভ, হ্যাঁ, মানে এখান থেকে সবকিছু আপনি যখন ডিজাইন করতে থাকবে অটোমেটিক সেভ হয়ে থাকবে, মানে কষ্ট করে কন্ট্রোল এস চাপার দরকার নেই। ওয়েব বেসড অ্যাপ্লিকেশন এটা
অটোমেটিক সেভ হইতে থাকবে। এখানে হচ্ছে আপনার প্রজেক্টের টাইটেল দেওয়া আছে, তা আপনি চেঞ্জ করতে পারেন। যেমন আমরা বললাম হচ্ছে ফার্স্ট সোশ্যাল মিডিয়া ডিজাইন। ওকে, বানানো ভুল হয়েছে, ডিজাইন। তো এটা আপনি যে কোনো নাম দিয়ে দিতে পারেন, পরবর্তীতে আপনার খুঁজে পেতে সহজ হবে যদি সুন্দর একটা নাম দেন। আর এইখানে হচ্ছে আমরা এই ফাইলটা কয়জন মানুষ আহ, দেখতেছে, এখানে চাইলে কারোর সাথে আপনি চাইলে শেয়ার করতে পারেন। আর এখানে হচ্ছে আমাদের শেয়ার অপশন আছে, কারোর সাথে লিঙ্ক শেয়ার করতে পারেন, এটাকে ডাউনলোড করতে পারেন। এই জাতীয় কাজগুলো এখান থেকে করা যায়, আমরা প্র্যাকটিক্যালি একটু পরে দেখব। বাম পাশে হচ্ছে আমাদের বিভিন্ন টুলস আছে। ডিজাইনের ভিতরে আছে আমাদের অনেক রেডিমেড ডিজাইন, যেই ডিজাইনগুলো আপনারা জাস্ট নিয়ে এসে আপনার মতো করে করে দেন, ডিজাইন রেডি করে, ডিজাইন এখান থেকে সিলেক্ট করে তারপরে জাস্ট আপনার লেখাগুলো চেঞ্জ করে ঠিক করে ফেলেন, তাইলে আপনার ডিজাইন হয়ে যাবে। এলিমেন্টস, এই এলিমেন্টসে হচ্ছে আপনার সব কিছু যদি নিজের মতো করে কিছু করতে চান, যেমন ধরেন যে আপনার একটা শেপ লাগবে, এখান থেকে নিয়ে তারপরে আপনার এই যে এখানে দেখেন গ্রাফিক্স এলিমেন্ট, 3D এলিমেন্ট, ফ্রেম আছে, ফটোজ আছে, স্টিকার, গ্রিডস, ভিডিও আছে, টেবিল আছে, শিট আছে। এই সব এলিমেন্ট হচ্ছে আপনি এখানে পাবেন, মানে টুকিটাকি সব কিছু এখান থেকে ইউজ করতে পারবেন। এরপরে টেক্সট, টেক্সট থেকে আপনি টেক্সট অ্যাড করতে পারবেন, বিভিন্ন স্টাইলের টেক্সট আছে। আর টেক্সট ফরম্যাটিং এর তো সুযোগ আছে। তারপরে আপলোডস, আপনার করা আপলোড ফাইলগুলো এখানে পাবেন। ছবি হইতে পারে, অডিও হইতে পারে, ভিডিও হইতে পারে, হ্যাঁ, এই জিনিসগুলো আপনারা এখান থেকে করতে পারবেন। টুলসের ভিতরে বেশ কিছু টুলস আছে, যেমন হচ্ছে আপনার সিলেক্ট টুল আছে, ড্র, আঁকাআঁকির আছে, শেপ, লাইন্স আছে, স্টিকি নোটস আছে, টেক্সট, টেক্সট যদিও ওইখানেও আছে এখানেও আছে, এবং টেবিলস। অ্যাপসের ভিতরে কিছু জিনিস আছে, বিশেষ করে মজার জিনিস হচ্ছে ধরেন এইখানে এই যে ব্যাকগ্রাউন্ড রিমুভ, তারপরে হচ্ছে আপনার এখান থেকে এআই জেনারেটেড, আপনি চাইলে একটা ইমেজ জেনারেট করতে পারেন। এআই জেনারেশন, এখানে দেখেন এআই ইমেজ জেনারেশন, যে কোনো একটা ছবি লাগবে এখান থেকেই ছবি জেনারেট করে ফেলতে পারতেছেন। মানে কষ্ট করে খুঁজে পাচ্ছেন না, ধরেন এমন একটা ছবি দরকার, সেই রকমের ছবি আপনি খুঁজে পাচ্ছেন না, তখন কি করবেন? তখন হচ্ছে এআই দিয়ে এখানে একটা ছবি বানায় ফেলতে পারবেন। ওকে। আর নিচের দিকে আছে এখানে টাইমার, নোটস আছে। টাইমার বলতে এটা স্পেশালি যখন ক্যানভা দিয়ে আপনি ভিডিও বানাবেন তখন এটা খুব কাজে লাগবে। তারপরে এখানে জুম ইন জুম আউট করার সুযোগ আছে। এখানে পেজেস গুলো একটা হচ্ছে উপরে নিচে দেখাবে, আরেকটা হলো পাশাপাশি দেখাবে। ঠিক আছে, তো এখন দেখেন এই যে উপরে নিচে আছে, এখানে হলো গ্রিড ভিউ, আপনার ওই যে সবগুলা পেজ গ্রিড আকারে দেখাচ্ছে। গ্রিড ভিউ চাইলে অফ করে দেওয়া যায়। আর এইটা হচ্ছে স্লাইড শো মোড বা হচ্ছে ফুল স্ক্রিন মোড। এটাতে আপনি যখন প্রেজেন্টেশন দিবেন তখন এই যে ফুল স্ক্রিন মোডে গিয়ে প্রেজেন্টেশন দিবেন আর কি। ওকে। তো ক্যানভার কোথায় কি আছে সেটা আমরা একটু জানার চেষ্টা করলাম। আজকে আমরা ক্যানভার যেই এলিমেন্টস আছে সেইগুলো একটু এক্সপ্লোর করার চেষ্টা করব। ঠিক আছে, এলিমেন্টটা দিয়ে আমরা কোনো আজকে ডিজাইন নিয়ে কাজ করব না। ডিজাইন নিয়ে মানে ধরেন যে এক্সিস্টিং একটা টেমপ্লেট নিয়ে আহ, কাজ করার যে বিষয়টা, সেটাতে আমরা আজকে যাব না। আজকে হচ্ছে আমরা যাব নিজে থেকে যদি কিছু করতে চাই সেটা কিভাবে করতে হয়। তো আমরা হচ্ছে এই টুলসগুলো আগে একটু ব্যবহার করা শিখি। যেমন ধরেন যে একটা ডিজাইন করতে আমার কি কি লাগে। একটা ডিজাইন করতে আমাদের টেক্সট লাগতে পারে, একটা ডিজাইন করতে আমাদের শেপ লাগতে পারে, একটা ডিজাইন করতে আমাদের ইমেজ এর ব্যবহার করতে হইতে পারে। এই জাতীয় বিভিন্ন কন্টেন্ট আমাদের ব্যবহার করা লাগে, তাই না? এরপরে ওইগুলোর উপর আমরা কালারাইজ করি বা ওইটা এডিটিং করি বা ওইটাকে আলাদা করে ফরম্যাটিং করি।
এই কাজগুলো তো পরের বিষয়, কিন্তু আমাদের একটা ডিজাইন করতে হলে এই জিনিসগুলো আমাদের লাগে। তো সেখান থেকে আমরা যদি শুরু করি যে আমাদের এখানে প্রথমে ডিজাইনে আমাদের টেক্সট দরকার। তাহলে টেক্সট যদি আমি ইউজ করতে চাই, কি করতে হবে, এই যে এখান থেকে টেক্সটে চলে আসবো, এখান থেকে অ্যাড টেক্সট বক্স ক্লিক করলে দেখেন আমার এখানে একটা টেক্সট বক্স চলে আসছে। এটাকে আমি যে কোনো জায়গায় মুভ করতে পারি, লেখাগুলো চেঞ্জ করতে পারি, এটাকে ছোট বড় করতে পারি। এবং যখনই আমি টেক্সটে ক্লিক করতেছি, দেখেন উপরের মেনুটা কিন্তু টেক্সটের মেনু চলে আসছে, টেক্সটটাকে ফরম্যাটিং করার মেনু চলে আসছে। তো উপরে দেখবেন সব এইখানে একটা মেনু, আপনি কোনো একটা কিছু সিলেক্ট করলেই উপরে একটা মেনু চলে আসে। যেমন আমি এই ক্যানভাসটা ক্লিক করলাম, তখন এই যে ক্যানভাসের জন্য প্রয়োজনীয় আপনার টুলসগুলো এখানে চলে আসছে। যখন আমি টেক্সটে ক্লিক করলাম, তখন এই যে টেক্সটের জন্য, টেক্সট ফরম্যাটিং এর জন্য আমার প্রয়োজনীয় টুলসগুলো চলে আসছে। ওকে। তো এই টেক্সটটাকে যদি আমরা আমাদের মতো করে কাস্টমাইজ করতে চাই, তখন এই টুলস দিয়ে করতে পারবো। যেমন এখানে আমি ফন্ট চেঞ্জ করতে চাই, তো ফন্ট চেঞ্জ করতে গেলে কি করতে হবে, এই যে এখানে দেখেন ফন্টের অপশন আছে, আপনার যেই ফন্টটা পছন্দ হয় সেই ফন্টটা এখানে দিয়ে দেন। তো ধরেন যে আমি এই ফন্টটা দিয়ে দিলাম এখানে, ফন্টটা এইটা দিয়ে দিলাম। এই যে দেখেন আমার ফন্ট কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তো এখানে এসে আপনার যেই ফন্টটা ভালো লাগে সেই ফন্টটাই এখানে দিয়ে দিতে পারবেন। জাস্ট একটা ক্লিক করলে এই ফন্টে চলে আসলো। ওকে। তারপর কোনটা ভালো লাগে, এই যে হ্যান্ড রাইটিং টাইপের ফন্ট, অথবা আমি ধরেন যে নর্মাল একটা ফন্ট দিলাম। তো যেটা ভালো লাগে আপনি এখানে সেটাই ইউজ করবেন। Okay? এরপরে এখানে আছে ফন্ট সাইজ, ছোট বড় করতে পারেন এখান থেকে। আর এখানে আছে টেক্সটের কালার, টেক্সটের কালারে ক্লিক করলে আপনারা হচ্ছে এখানে দেখেন অনেক কালার রেডি আছে, অথবা এখান থেকে নতুন কালার আপনি এখান থেকে পিক করতে পারেন। তো কালারের ভিতরে দুই কালার হয়, একটা হলো সলিড কালার আর একটা গ্রেডিয়েন্ট কালার। তো গ্রেডিয়েন্ট কালারের ব্যাপারে তো আমরা গত ক্লাসে পাওয়ার পয়েন্টে গ্রেডিয়েন্ট কালার দিয়ে ব্যাকগ্রাউন্ড তৈরি করছিলাম। তো গ্রেডিয়েন্টটা হচ্ছে আপনাদের মাল্টিপল কালার, দুইটা তিনটা বা চারটা কালার মিলে আপনি গ্রেডিয়েন্ট কালার ইউজ করতে পারেন। যেমন এই যে এখানে দেখেন ডিফল্ট কিছু গ্রেডিয়েন্ট কালার এখানে আছে, সেইগুলো আপনারা ইউজ করতে পারেন। ক্লিক করলে এই অ্যাপ্লাই হচ্ছে। তো এটা কিন্তু আর একটা কালার নেই, আমার দুইটা কালার বা তিনটা কালার মিলে আমার এই কালারটা হচ্ছে। তো এইগুলা গ্রেডিয়েন্ট কালার এখান থেকে ইউজ করা যায়। পাশাপাশি যদি মনে করেন যে গ্রেডিয়েন্ট কালার আমি নিজের মতো করে বানাবো, তখন এইখান থেকে গ্রেডিয়েন্ট কালার আপনি বানাইতে পারেন। প্লাসে চাপ দিলে আপনার নতুন একটা কালার তৈরি হবে। আবার এইখান থেকে কালার চাইলে আপনি ডিলিটও করতে পারবেন। তো গ্রেডিয়েন্টে মিনিমাম দুইটা কালার লাগবে, দুইটা কালার কম গ্রেডিয়েন্ট কালার তো হবে না। তো ধরেন যে আমরা লাল সবুজ মিলে গ্রেডিয়েন্ট কালার তৈরি করতে চাই, তখন এইখান থেকে একটারে দিয়ে দিলাম লাল, আর এইটাকে দিয়ে দিলাম আমরা হচ্ছে সবুজ। ওকে। এই যে দেখেন লাল সবুজ মিলে আমাদের গ্রেডিয়েন্ট কালার দিয়ে আমার টেক্সটটা তৈরি হয়ে গেছে। ঠিক আছে। তো স্পেসিফিক একটা সিঙ্গেল কালারও দিতে পারি, অথবা আমি গ্রেডিয়েন্ট কালার এখান থেকে ইউজ করতে পারি। ওকে। এরপরে যেটা আছে সেটা হচ্ছে বোল্ড করা। তো এই ফন্টটা অলরেডি বোল্ড, এই কারণে এখানে বোল্ড অপশনটা মানে ভিজিবল নাই। আপনি চাইলে এটাকে নর্মাল টেক্সট হিসাবে বা আনবোল্ড অবস্থায় ইউজ করতেও পারবেন না। ঠিক আছে। এটা হচ্ছে ইটালিক, এটা চাপ দিলে লেখাগুলো ওই যে বাঁকা হয়ে গেছে। আন্ডারলাইন ইউজ করতে পারবেন, স্ট্রাইক থ্রু আছে। তারপরে আপার কেস লোয়ার কেসের কাজটা এখানে আছে। এখান থেকে হচ্ছে অ্যালাইনমেন্ট, লেফট সেন্টার রাইট, এগুলো আপনারা দেখলেই বুঝবেন, কারণ হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ডে কিন্তু এগুলো আপনারা ইউজ করে আসছেন। ওকে। তো সেই জায়গা স্ট্রাইক, থেকে স্যার স্ট্রাইক থ্রোটা, জি, স্ট্রাইক থ্রোটা কি? স্ট্রাইক থ্রু মাইক্রোসফট ওয়ার্ডে দেখাইছি না, এই যে মাঝখানে একটা দাগ দাগ চলে যায়, অর্থাৎ মনে হয় ধরেন যে প্যারাগ্রাফ এই শব্দটা আপনার ভুল হিসেবে, অর্থাৎ ক্রস কেটে দিলেন, এইরকম একটা জিনিস। ঠিক আছে। এটাও একটা স্টাইল, কোনো একটা জিনিস ভুল হিসেবে দেখাইতে চান, সেক্ষেত্রে এটা কাজে লাগে। তো এখান থেকে
আপনি লিস্ট তৈরি করতে পারেন। স্পেসিং, স্পেসিংটা লাইন লেটার স্পেসিংও ইউজ করতে পারেন, লাইন স্পেসিংও ইউজ করতে পারেন। তো লেটার স্পেসিং, ধরেন যে আপনার প্রত্যেকটা লেটারের মাঝখানে আপনি হচ্ছে গ্যাপ বাড়াইতে চান, এই যে গ্যাপ বাড়াই দিতে পারেন আপনি এখান থেকে। ক্যানভাতে হচ্ছে খুবই ইউআই গুলা সুন্দর, এখানে বসেই করে ফেলতে পারেন খুব সহজে। এটা হচ্ছে মজা। তারপর এটা হচ্ছে আপনার লাইন স্পেসিং। লাইন স্পেসিং বুঝতে হলে আপনার দুই তিনটা লাইন থাকতে হবে। যেমন ধরেন যে আমরা যদি এখানে আরেকটা লাইন লিখে দিই, এই লেখাটাই দুইটা লাইন লিখে দিল। তো এখন হচ্ছে এটার লাইন স্পেসিং আপনি কমায় বাড়ায় দেখতে পারেন যে লাইন স্পেসিংটা আপনার কতটুকু দরকার। বেশি কমায় দিলে কিন্তু ওই যে গায়ের উপরে উঠে যাচ্ছে, ঠিক আছে? তো লাইন স্পেসিং মিনিমাম ওয়ান থাকা দরকার, তা না হলে কিন্তু গায়ের উপরে উঠে যাবে। তো এরপরে হচ্ছে ট্রান্সপারেন্সি, অর্থাৎ ওপাসিটি যেটাকে বলি। এইটার আহ, ধরেন ট্রান্সপারেন্সি যদি কমাই দিই, তখন পিছনের জিনিসটা ওই জলছাপ টাইপের হয়ে যাবে আর কি। ডিরেক্ট কালারে থাকবে না, তখন এটা জলছাপ টাইপের হয়ে যাবে। এই যে দেখেন হালকা করে এটা কমাই দিলে ওইটা ট্রান্সপারেন্সি যেহেতু কমতেছে, ব্যাকগ্রাউন্ডের কালারটা বেশি ভিজিবল হয়ে যাচ্ছে। স্যার তো আগে থেকে একটা ট্রান্সপারেন্সি বিষয় রয়েছে, এনকো টেক্সট। ক্লাস শেষে কথা বললে ভালো হয়, তা তাহলে আমাদের এই ক্লাস শেষ হবে না, ঠিক আছে? আপনার কোনো বিষয় থাকলে একটু নোট নিয়ে রাখেন। ক্লাস শেষে যেহেতু প্রশ্ন উত্তরের পর সুযোগ আছে, তখন হচ্ছে আমরা আপনার যা যা বিষয় আছে সেইগুলো একসাথে শুনবো ইনশাল্লাহ। ওকে, একটু নোট নিয়ে রাখেন, যাতে এই সুযোগ এই বিষয়ে কোনো বিষয় থাকে, একটু নোট নিয়ে রাখলে ভালো হয়। তো এখানে আমাদের হচ্ছে ট্রান্সপারেন্সি আমরা এইভাবে কমাইতে পারি। এরপরে আছে আমাদের ইফেক্ট। টেক্সট ইফেক্ট আমরা এখান থেকে ইউজ করতে পারি। বিভিন্ন রকমের ইফেক্ট আছে। ধরেন যে এই যে এটা আউটলাইন ইফেক্ট। তারপরে এখানে হচ্ছে শ্যাডো, শ্যাডো যদি ইউজ করতে চান। তো যখন আপনি কোনো একটা ইফেক্ট ইউজ করছেন, আমরা একটা লাইন করে ফেলি। যখন আপনি কোনো ইফেক্ট ইউজ করছেন, ইউজ করার পর আপনার ইফেক্টের আবার কন্ট্রোল করার সুযোগ আছে। এই যে ইফেক্টের নিচেই দেখেন, যেটা সিলেক্ট করছেন সেটাকে কন্ট্রোল করার সুযোগ আছে। যেমন আমরা এখানে শ্যাডো দিছি, এই শ্যাডোটাকে আমরা কি কালারের শ্যাডো দিতে চাই, অটোমেটিক সে কিন্তু লাল কালারের শ্যাডো দিচ্ছে আমাকে। তা আমরা এখানে শ্যাডো দিয়ে দিলাম হচ্ছে ধরেন কালো কালারের, ঠিক আছে? এই যে কালো কালারের শ্যাডো হয়েছে। এবার শ্যাডোটাকে আপনি আপনার মতো করে কন্ট্রোল করতে পারেন। যেমন শ্যাডোটা একেবারে মানে সলিড আছে, আপনি যদি হালকা ব্লার করে দিতে চান, হালকা ব্লার করে দিতে পারেন। ডিরেকশন কোন দিকে যাবে শ্যাডোটা, ট্রান্সপারেন্সি, এই যে কালো কালার তো দিছি, কালো কালারটা 100% কালো কিন্তু আমার এখানে দেখাচ্ছে না, কারণ ট্রান্সপারেন্সি কমানো আছে। তারপর অফসেট, কতটা দূর পর্যন্ত যাচ্ছে আমার, সেটা আপনি এখান থেকে কন্ট্রোল করতে পারেন। ডিরেকশন তো দেখালাম যে কোন দিকে শ্যাডোটা পড়বে সেটা। তো যখন আপনি এখানে একটা ইফেক্ট ইউজ করতেছেন, স্টাইল ইউজ করতেছেন, তখন এইটার আপনার হচ্ছে বাকি ফরম্যাটিং গুলো এটার নিচে আসে। যেমন ধরেন যে আমরা এই এই স্টাইলটা বা এই ব্যাকগ্রাউন্ড স্টাইলটা ইউজ করতেছি। ব্যাকগ্রাউন্ড ইউজ করার সাথে সাথে দেখেন আমার ব্যাকগ্রাউন্ডের সেটিংসগুলো এখানে চলে আসছে, ব্যাকগ্রাউন্ড টেক্সট, হ্যাঁ সরি ব্যাকগ্রাউন্ডে একটা কালার চলে আসছে। তো ব্যাকগ্রাউন্ডের কালার এখানে কালার চেঞ্জ করতে পারেন এটা দিয়ে। তারপরে ধরেন যে যদিও কালারটা সুন্দর লাগতেছে না, তো যে কোনো কালার আপনি এখান থেকে ইউজ করতে পারেন। তারপরে আছে এখান থেকে রাউন্ড থাকবে কিনা, চাইলে রাউন্ডটা আপনি কমায় বাড়ায় দেখতে পারেন এখান থেকে। স্প্রেড, কতটুকু দূর পর্যন্ত যাবে এটা লেখার থেকে, সেটা আপনি এখান থেকে কন্ট্রোল করতে পারেন। না এখানে হচ্ছে ট্রান্সপারেন্সি, ঠিক আছে? তো এখানে আপনি হচ্ছে ইফেক্টে গিয়ে টেক্সটে বিভিন্ন ইফেক্ট ইউজ করতে পারেন। আর একটা মজার ইফেক্ট হচ্ছে শেপ। এটা আপনি যদি কার্ভ করতে চান, তাহলে কার্ভ করতে পারেন এখান থেকে। কতটুকু কার্ভ করবেন সেটা আপনি এখান থেকে দেখা দিতে পারেন, চাইলে কমায় বাড়ায় কার্ভ তৈরি করতে পারেন, ঠিক আছে? তো আমরা নাম দিয়ে দিলাম, ইফেক্টও এখান থেকে নাম দিয়ে দিলাম।
তাহলে আমাদের আর কোনো ইফেক্ট রইল না। এরপরে যেটা আছে সেটা হচ্ছে এনিমেট। আপনি একটা টেক্সটকে, এখানে দেখেন কিছু জিনিস আছে, এটা ইউনিভার্সাল। যেমন এই যে এনিমেটটা আমরা দেখতেছি বা এই যে এখানে ট্রান্সপারেন্সি দেখলাম, এগুলা শুধুমাত্র টেক্সটের ক্ষেত্রে যে কাজ করবে বিষয়টা এরকম না। এগুলা যখন আমরা একটা শেপ নিয়ে কাজ করব তখনই কিন্তু এটা দেখবেন যে এখানে ট্রান্সপারেন্সি আছে, আবার এনিমেটের জায়গায় এনিমেট আছে। ওকে। তো এনিমেটের ভিতরে কি কি আছে দেখেন, এখানে চমৎকার সব অ্যানিমেশন আছে। যেমন টাইপরাইটার, এটা দিলাম, এটা হচ্ছে টাইপরাইটার অ্যানিমেশন হয়ে গেছে। তো এখন একটা বিষয় হচ্ছে, আমরা এই অ্যানিমেশনগুলো কখন ইউজ করব? আপনি ধরেন যে একটা ডিজাইন করতেছেন, যেটা হয়তো বা প্রিন্ট হবে, অথবা হচ্ছে আপনি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করবেন একটা স্ট্যাটিক ইমেজ হিসেবে। তখন আপনার কিন্তু এই অ্যানিমেশনের কোনো কাজ নাই। এই অ্যানিমেশনটা কাজে লাগবে যখন আপনি এটাকে কোনো ভিডিও বানাবেন, অথবা আপনি কোনো একটা প্রেজেন্টেশন বানাবেন। ঠিক আছে? তখন এই অ্যানিমেশনগুলো দিবেন। শুধু একটা ডিজাইনে এই অ্যানিমেশন দিয়ে কিন্তু কোনো লাভ নাই। ওকে। তো এখানে বেশ কিছু অ্যানিমেশনস আছে, সুন্দর সুন্দর অ্যানিমেশন আছে। এই অ্যানিমেশন আবার কন্ট্রোল করা যায়, যখন আপনি এটা সিলেক্ট করছেন তখন দেখেন এইখান থেকে অ্যানিমেশন কন্ট্রোল করা যাচ্ছে। এখন ওয়ার্ড বাই ওয়ার্ড আসতেছে। তো আপনি যদি চান যে টেক্সট, মানে ক্যারেক্টার বাই আসবে, এক একটা অক্ষর, লেটার ধরে ধরে আসবে, তখন ক্যারেক্টার দিয়ে দিলে হইলো। ওয়ার্ড দিলে এক একটা শব্দ উপরে থেকে নিচে পড়তেছে, লাইন দিলে পুরা লাইনটা একসাথে পড়তেছে। এখান থেকে ডিরেকশন চেঞ্জ করা যাচ্ছে, নিচে থেকে উপরে, লেফট থেকে রাইটে। ঠিক আছে? তারপর মার্জ, তারপর হচ্ছে ব্লক। ঠিক আছে? তো এইখানে আপনার বেশ কিছু সুন্দর সুন্দর অ্যানিমেশন আছে, যেগুলা আমরা পাওয়ার পয়েন্টে এভাবে সুন্দরভাবে দেখি না, পাওয়া যায় না। ঠিক আছে? এর বাইরে যেমন এইখানে জেনারেলের ভিতরে যেগুলো আছে, এইগুলো আপনি আবার পাওয়ার পয়েন্টের সাথে দেখবেন যে মিলে। ফেড, প্যান, হ্যাঁ, পপ, ওয়াইপ, ব্লার, এই অ্যানিমেশনগুলো আমরা এখানে ইউজ করতে পারি। তো এখান থেকে আমরা টেক্সট অ্যানিমেশন আমাদের মতো করে ইউজ করতে পারবো। এরপর আসেন, সেটা হচ্ছে পজিশন। পজিশনটার ভিতরে আমাদের হচ্ছে আহ, ধরেন দুইটা বা তিনটা লেয়ার, কোনটার উপরে কোনটা থাকবে। ধরেন আমার এখানে দুইটা টেক্সট, এই টেক্সটটাকে আমি আরেকটা কপি করে ফেললাম, এবং এটাকে আমি যদি কালারটা একটু চেঞ্জ করে দিই কালো কালারের, দেখেন এই লেখাটা কিন্তু ওই লেখাটার আগের লেখাটার উপরে। আমি যদি এখানে রুহুল আমিন লিখে দিই, তাহলে আমার নামটা হচ্ছে ওই লেখাটার উপরে। তা আমি যদি এটাকে নিচে নিয়ে যেতে চাই, তখন কি করতে হবে? আমাদেরকে পজিশনে যাইতে হবে। পজিশনে গিয়ে এইখানে দেখেন চারটা অপশন আছে। টু ব্যাক দিলে একেবারে সবকিছুর নিচে চলে যাবে। ধরেন যে আপনার আরো আছে, শেপ আছে, টেক্সট আছে, সবকিছু নিয়ে নিচে নিয়ে যেতে চাইলে টু ব্যাক। আর যদি একটা একটা করে ধাপে, এক এক ধাপে নিচে নিয়ে যেতে চান, তখন হচ্ছে ব্যাকওয়ার্ড। তো এখন দেখেন এটা সবার নিচে চলে গেছে যেহেতু, তাহলে আর এর নিচেও কিছু নেওয়ার সুযোগ নেই, একটা একটা করেও নেওয়ার সুযোগ নেই, এর নিচে আর কোনো লেয়ারই নেই। এই কারণে টু ব্যাকটা কিন্তু অটোমেটিক ডিসেবল হয়ে গেছে। এখন আপনি নিচের লেখাটাকে চাইলে উপরে উঠে দিতে পারবেন ফরওয়ার্ড দিয়ে। ঠিক আছে? তারপরে আপনার এইখানে ডান পাশে দেখেন লেয়ার্স একটা অপশন আছে, আপনি এই লেয়ার ধরে উপরে নিচে নিতে পারেন। ঠিক আছে? এভাবে আপনারা অ্যারেঞ্জ করতে পারেন। পাশাপাশি এটার অ্যালাইন করতে পারেন যে এটা কোথায় থাকবে। ধরেন যে এই জিনিসটা আমরা পেজের মাঝখানে নিতে চাই, 100% মাঝখানে। তখন দেখেন মাঝখানে নেওয়ার জন্য আমার, একে তো আমি মিডলে দিলাম, আবার এই দিক থেকে সেন্টারে দিলাম, তাহলে একেবারে মাঝখানে চলে আসছে এই লেখাটা। ঠিক আছে? তো এইটাকে ধরেন যে আমি মিডলে নিতে চাই না, কিন্তু লেফট রাইট সেন্টারে নিতে চাই, এই সেন্টারে চাপ দেন, মাঝখানে চলে আসছে। ওকে। তো এইভাবে আমরা হচ্ছে এটার অ্যালাইনমেন্ট গুলো কন্ট্রোল করতে পারি পজিশন থেকে। এরপরে যেটা, সেটা হচ্ছে ফরম্যাট পেইন্টার। মাইক্রোসফট অফিস ওয়ার্ডে এই ফরম্যাট পেইন্টার আমরা দেখছিলাম। এই ফরম্যাট পেইন্টারটা আপনি যদি এটার উপরে অ্যাপ্লাই করতে চান, তাহলে এইভাবে অ্যাপ্লাই করতে পারেন। এতে কি হয়? স্টাইল কপি হচ্ছে আমাদের। ধরেন যে এই স্টাইলটা আমি এটাতে দিয়ে দিব। তো এটাকে আমরা সিলেক্ট করলাম, ফরম্যাট পেইন্টারে চাপ দিলাম, এইটার উপরে একটা ক্লিক করলাম, তাহলে কি হলো? আমার এই লেখার স্টাইলে এইটা হয়ে গেল। কষ্ট করে আবার এই গ্রেডিয়েন্ট আবার দিতে হচ্ছে না।
ঠিক আছে? তো এইভাবে আমরা হচ্ছে ফরম্যাট প্রিন্টারটা ব্যবহার করতে পারি। তো এই গেল হচ্ছে আমাদের টেক্সটের কাজ। টেক্সট নিয়ে আমরা এইভাবে কাজ করতে পারি। তো আমরা নতুন একটা পেজ নিই, এখান থেকে আমরা আরো টুকটাক কিছু এলিমেন্টস দেখি যেগুলো আমাদের ডিজাইনের জন্য প্রয়োজন হবে। যেমন ধরুন যে আপনার শেপ প্রয়োজন। তো এই যে শেপে চাপ দেন, এখানে আপনার অনেক শেপ আছে। শেপে গিয়ে সি ওয়ালে চাপ দেন, তাহলে এখানে আপনার বিভিন্ন রকমের শেপ আছে, সেগুলো ইউজ করতে পারেন। ক্যানভা যেটা করছে সেটা হচ্ছে আপনার এখানে সব রেডিমেড বানাই ফেলছে আর কি। আপনার কষ্ট করে কিছুই করা লাগে না। টুলস থেকে আপনি এখান থেকে শেপ ইউজ করতে পারেন। একই ঘটনা, ওই শেপগুলোই আছে। তো এলিমেন্টস থেকে আমরা শেপে চলে আসি আবার একটু। শেপ, অল শেপ। তো এখানে দেখেন, আপনি যদি একটা ধরেন বাটন বানাইতে চান, এই যে দেখেন এটাতে চাপ দেন, সুন্দর একটা বাটনের মতো শেপ চলে আসছে। এটাকে আপনি আপনার মতো করে কন্ট্রোল করতে পারতেছেন। একটা সার্কেল বানাইতে চাচ্ছেন, এই যে এখান থেকে সার্কেল নিয়ে আসেন। ঠিক আছে? সার্কেল বানাইতে পারতেছেন। তারপরে এইখানে এই যে একটা, তার যে বেজ বানাইতে চান, এরকম একটা ইউজ করতে পারেন। তো এই শেপ ইউজ করা তো কঠিন কোনো বিষয় না। ধরেন যে আমি এই রেক্টেঙ্গেল শেপটা ইউজ করব। বিভিন্ন জায়গায় আপনার বিভিন্ন প্রয়োজনে এই রেক্টেঙ্গেল গুলো আপনার প্রয়োজন হবে। কারণ ডিজাইন করতে হলে শেপ ছাড়া তো আপনি ডিজাইন করতে পারবেন না। শেপ লাগবেই, মাস্ট আপনাকে শেপ ইউজ করতে হবে। তো এই শেপটা যখন আমরা তৈরি করলাম, দেখেন এই শেপে ক্লিক করার সাথে সাথে আমার এখানে শেপ রিলেটেড অনেক টুলস চলে আসছে। এখানে শেপ এডিট করার সুযোগ আছে, অর্থাৎ অন্য একটা শেপ যদি দিয়ে এটাকে চেঞ্জ করতে চান, শেপের কালার দেওয়ার সুযোগ আছে। শেপে এখন ব্ল্যাক কালার আছে, আপনি যদি শেপেও গ্রেডিয়েন্ট দিতে চান, ওই যে টেক্সটে যেভাবে দিছিলাম একইভাবে আপনি শেপেও গ্রেডিয়েন্ট কালার দিতে পারেন। তারপর হচ্ছে শেপে যদি বর্ডার দিতে চান, এখান থেকে বর্ডার দিতে পারেন চাইলে। আর যদি বর্ডার দিতে না চান, তাহলে এখান থেকে বর্ডারটা অফ করে দেন। তারপর হচ্ছে রাউন্ড, আপনি যদি কর্নারটাকে রাউন্ড করতে চান, এই যে রাউন্ড করে দেন, যদি রাউন্ড করার প্রয়োজন হয়। যদি না লাগে তাহলে রাউন্ড করার দরকার নেই। ঠিক আছে? তো এখান থেকে আপনার হচ্ছে কয়টা সাইড এই রাউন্ড করতে চান, কয়টা স্টাইলের। তো সাধারণত ফোর সাইডে থাকে রাউন্ড। রাউন্ডটা যদি অফ করতে চান, এখান থেকে জাস্ট রাউন্ডটাকে জিরো করে দিলেই হবে। ওকে? এখানে কিছু টেক্সটের বিষয় আছে, যদি আপনার এটার ভিতরে লেখা থাকে তখন এই টেক্সটগুলো কাজ করবে। এটা শেপের ভিতরে লেখা যায়, ডাবল ক্লিক করলে এখানে আপনি লিখে দিতে পারবেন হ্যালো ওয়ার্ল্ড। ওকে? তখন আপনার এই যে এইখানে লেখার যে এইগুলো আছে, ফরম্যাটিং গুলো আছে, সেগুলো কাজে লাগবে। এরপরে দেখেন এই যে বাকি জিনিসগুলা কিন্তু ওই টেক্সটে আমরা যেভাবে দেখে আসছিলাম। ট্রান্সপারেন্সি, এটাকে আপনি ট্রান্সপারেন্সি কমায় বাড়ায় ইউজ করতে পারেন। এটাকে আপনি অ্যানিমেশন দিতে পারেন। তবে এখানে দেখেন টেক্সট অ্যানিমেশন কিন্তু আসে নাই, কারণ এটা একটা শেপ। ঠিক আছে? শেপ হিসেবে অ্যানিমেশনগুলো আসছে। পজিশন, টেক্সটে আমরা যেমন পজিশনগুলো দেখছিলাম, এখানেও সেম পজিশন। ফরম্যাট পেইন্টারও আপনি এখানে এক শেপের স্টাইল আরেক শেপে কপি করে দিতে পারবেন। ওকে? তো আমাদের টেক্সট প্রয়োজন হয়, শেপ প্রয়োজন হয়। এর বাইরে আমাদের ডিজাইন করতে গিয়ে যে বিষয়গুলো দরকার হয়, যেমন ধরেন যে আমাদের ছবি দরকার। তখন আপনি আপনার কম্পিউটার থেকে যদি কোনো ছবি আপলোড করতে চান, তাহলে এই আপলোডে যাবেন, এসে আপলোড ফাইলে চলে যাবেন। তাহলে আপনার কম্পিউটার থেকে আপনি চাইলে একটা ছবি এখানে আপলোড করতে পারবেন। যেমন ধরেন যে আমি এই যে এই ছবিটা আপলোড করতে চাই, ওপেনে চাপ দিই, তাহলে এই ছবিটা আমার এখানে আপলোড হচ্ছে। তো আপলোড হয়ে গেলে আপনি এখান থেকে এটাতে ক্লিক করলে আপনার এই ছবিটা ইনসার্ট হয়ে যাবে। ওকে? তো এই যে আমার ছবি ইনসার্ট হয়ে গেল। আর যদি মনে হয় যে আমি অনলাইন থেকে একটা কপি করে নিয়ে আসবো ছবি, তখন হচ্ছে আপনি অনলাইনে যান। ধরেন যে আপনার ফ্লাওয়ার্স দেখে সার্চ দিলাম, ইমেজেসে গেলাম। এই ছবিটা ধরেন যে আমি ডিজাইনিং ইউজ করতে চাই, রাইট বাটন ক্লিক করে সরাসরি কপি ইমেজ, ডাউনলোড করার দরকার নেই। এখানে এসে কপি করে কন্ট্রোল ভি চাপেন, তাহলে এটা আপনার এই যে পেস্ট হয়ে গেছে। এবং এটা কিন্তু আপনার এই আপলোডে থেকে যাবে। ঠিক আছে? এই যে দেখেন এখানে আমার আপলোড করা, যত আপলোড করছি সব করা আপলোড করা ইমেজগুলো কিন্তু এখানে থেকে যায়। মানে একটা জিনিস আপনার বারবার দরকার, তো একবার আপলোড করলে আপনি এখানে অ্যাভেলেবেল পাবেন। ক্যানভাতে সবকিছু এক জায়গাতে পাওয়া যায়, এই কারণে আপনার কাজ করাটা অনেক সহজ হয়ে যায়। ওকে?
তো ছবি আপনারা এখান থেকে আপলোড করতে পারেন, অডিও আপলোড করতে পারেন, ভিডিও আপলোড করতে পারেন, যে কোনো কিছু আপলোড করে এইখানে জাস্ট এসে ড্র্যাগ করলেই এটা চলে আসবে। তো ধরেন যে আমি এই লোগোটা অ্যাড করতে চাই, ক্লিক করলে এটা এখানে চলে আসছে। ঠিক? তো ছবি যখন আপনি নিয়ে আসছেন, তখন এই ছবিতে আবার কাজ করার সুযোগ আছে। ধরেন যে এই ছবিটা নিয়ে আমি কাজ করতে চাই, এই ছবিতে আমি এই সাইনটা কিন্তু আমার ঠিকঠাক নাই। তো আমি এটাকে কি করতে হবে, রোটেট করে ঠিক করতে হবে। এই যে রোটেট, রোটেট ধরে আপনি শিফট ধরে যদি রোটেট করেন, তা আমরা এই যে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে এটাকে রোটেট করে ফেললাম। তো এখন আমার এত এরিয়া তো দরকার নাই প্রথম কথা। তাহলে যদি আমি এটাকে ক্রপ করতে চাই, ক্যানভাতে এটাই হচ্ছে মজা, এই এরিয়া দিয়েই যে সিলেক্ট হয়েছে, এইটা দিয়ে আপনি ক্রপ করতে পারবেন, এটা দিয়ে আপনি রিসাইজ করতে পারবেন, ছোট বড় করতে পারবেন। তো যদি আপনি এই যে উপরে নিচে ডানে বামে যেই আমাদের মার্কারগুলো আছে, সেইগুলা ধরে যদি আপনি আহ, ই করেন, মুভ করেন, তখন হচ্ছে এটা ক্রপ হবে। ঠিক আছে, ক্রপ হয়ে গেল কিন্তু আমার এটা। আর যদি আপনি এই কর্নার ধরে, কোনো একটা কর্নার ধরে যদি আপনি ড্র্যাগ করেন, তখন এটা বড় ছোট বড় হবে, স্কেলিং। ঠিক আছে, যে কোনো কর্নার ধরে টান দিলে এটা স্কেলিং হবে। আর যদি আপনার আহ, কোনো একটা সাইড ধরে টান দেন, তাহলে এটা হবে আমাদের ক্রপ। একটার দিয়েই আমাদের সব কাজ হয়ে যাচ্ছে। তো এরপরে এই ছবিটাকে আপনার এডিট করার সুযোগ আছে। এই যে ছবিতেও আপনার কিন্তু এই কয়টা জিনিস আছে। তারপরে এখানে ফ্লিপ করার সুযোগ আছে। তখন যে ফ্লিপ হরিজন্টাল, মানে উপরে উপরেরটা নিচে চলে আসছে, নিচেরটা উপরে চলে আসছে। ফ্লিপ ভার্টিক্যাল। ঠিক আছে, এটা আরো সহজে বোঝা যাবে যদি আমি কোনো একটা মানুষের ছবি নিয়ে আসি, এটাকে আমি ফ্লিপ করে দিই, দেখেন, ফ্লিপ হরিজন্টাল। এই যে ডান পাশ বাম পাশে চলে গেছে, বাম পাশ ডান পাশে চলে আসছে। যদি ভার্টিক্যাল দেন, উপরে থেকে নিচে চলে আসছে। তো এটা সবসময় যে আমাদের কাজে লাগে তা না, কিছু কিছু পয়েন্টে কিন্তু এটা আমাদের কাজে লাগবে। ওকে। তারপরে আমাদের এখানে আছে এই ক্রপের বিষয়টা তো দেখাইলাম অলরেডি। তারপরে এখানে রাউন্ড কর্নার যদি দিতে চান, এটার ভিতরেও কর্নার রাউন্ড করার সুযোগ আছে। যদি স্ট্রোক দিতে চান, এই ইমেজের স্ট্রোক এখান থেকে দিয়ে দিতে পারেন। তো আমরা স্ট্রোকটাকে অফ করে দিলাম। এখানে কি কি কালার আছে সেগুলো দেখাচ্ছে। ইরেজ, যদি ইরেজার ইউজ করতে চান, ইরেজ ইউজ করতে পারবেন। আরেকটা হচ্ছে এই যে বিজি রিমুভার, হ্যাঁ, এটা ফ্রি ভার্সনে নাই। যেমন ধরেন যে এটা তো একটা সাইন, এই সাইনের আমি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে চাই। তো এর জন্য জাস্ট এখানে একটা ক্লিক করলে হবে। ক্লিক করলে দেখেন সে হচ্ছে ব্যাকগ্রাউন্ডটাকে আপনার রিমুভ করে দিচ্ছে। এই যে ব্যাকগ্রাউন্ডে এখন আর কিছুই নেই। তো একটু আগে কিন্তু ব্যাকগ্রাউন্ডে আমাদের যে খাতাটা কিন্তু বোঝা যাচ্ছিল। তো বিজি রিমুভার এক ক্লিকে এটার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে ফেলছে। এটা যেহেতু এআই এর মাধ্যমে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে, এই কারণে আহ, মোটামুটি পারফেক্টলি বলা যায় যে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়। তো এরপরে এডিটে গিয়ে আপনি আরো টুকটাক কিছু কাজ করতে পারেন একটা ইমেজের। যেমন ধরেন যে অ্যাডজাস্টে আসেন, এইখান থেকে আপনার মোটার মতো করে কন্ট্রোল করতে পারেন এটার। যেমন এইখানের এটার কন্ট্রাস্টটা আমি একটু বাড়াইতে চাই, তখন যাতে এই যে এটা হালকা, মানে এটা আর একটু ডার্ক হলে ভালো হইতো। তাই আমি কন্ট্রাস্টটা একটু বাড়াই দিই। এই যে আরো কালো হয়ে গেল। শ্যাডোটা আমি একটু কমাই দিই, ব্ল্যাকটা একটু বাড়াই দিই। তাহলে দেখেন এখন কিন্তু আমার এই সাইনটা আরো বেশি অ্যাকুরেট হয়ে গেল, কালারগুলো পারফেক্ট হয়ে গেছে। তো এইভাবে আপনি এখান থেকে কন্ট্রোল করতে পারেন। আহ, তা আমি তো সাইন দিয়ে দেখালাম, আর যে কোনো ছবিকে নিয়ে আপনি এখানে কাজ করতে পারেন। তো একটা ছবি কিভাবে আপলোড করতে হয়, এটা ক্রপ করা, এবং পাশাপাশি এই ছবিকে চাইলে রিসাইজও আমরা চাইলে করতে পারি। এরপরে আসেন আমরা এলিমেন্টসের ভিতরে আর একটা মজার জিনিস, সেটা হচ্ছে ফ্রেম। এই যে দেখেন ফ্রেম, ফ্রেমটা হচ্ছে আপনি এখানে যদি একটা ফ্রেম ইউজ করেন, এই ফ্রেমের ভিতরে আপনি আপনার ছবিটা এনে বসাইতে পারবেন। এখানে দেখেন ফ্রেমের ভিতরে অনেক রকমের ফ্রেম আছে। যেই ফ্রেম ভাল লাগে আপনার, সেই ফ্রেম, ধরেন যে আপনি এই যে একটা আইফোনের ফ্রেম এখানে বসাই দিলেন। ঠিক আছে, তো এখন আপনি কোনো একটা ছবি চাইলে এখানে ইনসার্ট করতে পারবেন, যেটা আইফোনের ভিতরে চলে যাবে। এই যে বইয়ের ফ্রেম আছে, হ্যাঁ, বিভিন্ন সার্কেল ফ্রেম আছে, চমৎকার চমৎকার সব ফ্রেম আছে। তা আমরা এই ফ্রেমগুলা এখান থেকে আপনি আগে সিলেক্ট করবেন। এই দেখেন অক্ষর ওয়াইজ ফ্রেম আছে, ABCDEF। মাস্কিং করার জন্য আলাদা কিছুই করা লাগবে না, আপনি জাস্ট এখান থেকে এটা ড্রাগ করে নিয়ে আসেন। ধরেন যে আমি ডব্লিউ এর ভিতরে এই ফ্রেমটা বসাইতে চাই, আমার ছবি বসাইতে চাই। ঠিক আছে, তো এইভাবে ফ্রেমগুলো আপনার কোথায় বসানোর দরকার বসান, তারপরে জাস্ট আপনি আপলোডসে আছেন,
এখান থেকে ধরেন যে আমি এই লোকের ছবিটা এই ফ্রেমে বসাইতে চাই, তো এটাকে ড্রাগ করে এটার ভিতরে ঢুকাই দেন, এটার ভিতরে না ছেড়ে দিলে হবে। ঠিক আছে, তারপরে এটাকে যদি আপনি ছোট বড় করতে চান ডাবল ক্লিক করে এটাকে চাইলে যে এই এরিয়ার ভিতরে কতটুকু থাকবে সেটা আপনি কন্ট্রোল করতে পারেন। ওকে, এই যে এটা কিন্তু আমার ফ্রেমের ভিতরে চলে আসছে। তো ধরুন যে এই যে যে ডব্লিউটা আছে এই ডব্লিউর ভিতরে আমি এই সাদিক কায়েমের ছবি বসাইতে দিতে চাই। এই যে ডব্লিউর ভিতরে কিন্তু পড়ে গেছে লেখাটা, এই ছবিটা। তারপরে এই যে রিজভী সাহেব ওনার ছবিটা আমি আইফোনের ভিতরে ঢুকাই দিতে চাই। এই যে দেখেন আইফোনের ভিতরে চলে আসছে কিন্তু। তো এইভাবে আমরা ফ্রেম ইউজ করতে পারি। এলিমেন্টসে আছে এই ফ্রেমটা, আপনি যে কোনো ফ্রেম নিয়ে আসতে পারেন, অনেক সুন্দর সুন্দর ফ্রেম আছে, এই ফ্রেমগুলো আমরা ইউজ করতে পারি। তো আমাদের এরপরে আহ, কিছু গ্রাফিক্স এলিমেন্টস আছে। ধরেন যে আপনার দরকার হলো এখানে দেখেন এই যে গ্রাফিক্স আছে, গ্রাফিক্স এলিমেন্টের বিষয় হচ্ছে আপনি এটাকে চাইলে এডিট করে নিতে পারেন। ধরেন যে আপনি এখান থেকে এই এরকম একটা এলিমেন্ট নিছেন, তখন এটাতে আবার যে কটা কালার ব্যবহার হয়েছে দেখেন এই যে সবগুলা কালার কিন্তু এখানে অ্যাভেলেবেল আছে, সবগুলা কালার ধরে ধরে আপনি চেঞ্জ করতে পারেন। ঠিক আছে, তো ধরেন যে আপনি গ্রাফিক্স এলিমেন্টের ভিতরে থেকে আপনি চাচ্ছেন হুম, একটা ব্রাশ পেইন্ট, এরকম একটা কিছু লেখেন। এই যে ব্রাশ পেইন্ট আমি এখানে নিয়ে আসলাম। ঠিক আছে, এরপরে আপনি চাইলে কিন্তু এখান থেকে কালার কন্ট্রোল করতে পারেন, যে এই ব্রাশের কালার আমি চেঞ্জ করে এই কালার দিয়ে দিলাম। তো গ্রাফিক্স এলিমেন্ট আমাদের কাজে লাগে। আবার এই গ্রাফিক্স এলিমেন্টের ভিতরে অ্যানিমেটেড গ্রাফিক্স এলিমেন্ট আছে অনেক, সেগুলাকে আমরা স্টিকার বলি। ধরেন যে আপনি আহ, লিখলেন হচ্ছে ফায়ারওয়াল। তো আগেই বলছি অ্যানিমেটেড জিনিসগুলো ইউজ করতে গেলে আপনি তখন ইউজ করবেন যেটা আপনার প্রিন্ট হবে না বা সোশ্যাল মিডিয়াতে ইমেজ আকারে যাবে না, যেখানে আপনি হয়তো বা প্রেজেন্টেশন বানাবেন অথবা ভিডিও বানাবেন, সেক্ষেত্রে আপনি এই অ্যানিমেটেডগুলো ইউজ করতে পারেন। ঠিক আছে, তো গ্রাফিক্সে আইসা আপনি এটা করতে পারেন, এখানে দেখেন অ্যানিমেশন, অ্যানিমেটেড অন করে দেন, তাহলে অ্যানিমেটেডগুলো আসবে শুধুমাত্র। তো এইখান থেকে আপনি ধরেন যে এইটা এইটা আমরা ইনসার্ট করে দিলাম, তাহলে দেখেন এইখানে কিন্তু এটা অ্যানিমেশন হয়ে আসতেছে। এটা যদি আমরা স্লাইড শোতে যাই, এই যে এটা ফার্স্ট স্লাইড, সেকেন্ড স্লাইড, থার্ড স্লাইড, এই যে এটাতে এসে আমার অ্যানিমেশনগুলো চলতেছে। তো এইভাবে অ্যানিমেটেড স্টিকারও ইউজ করতে পারেন এখানে। ধরেন যে আপনি হচ্ছে অ্যানিমেটেড স্টিকার হিসেবে চাচ্ছেন ডিসকাউন্টের, ডিসকাউন্টের কিছু আছে কিনা দেখি অ্যানিমেটেড। এই যে দেখেন 50% অফ, ডিসকাউন্টের কিন্তু, কিন্তু জিনিসটা অ্যানিমেটেড, আপনাকে কষ্ট করে আর অ্যানিমেশন করা লাগলো না, সবকিছু রেডি আছে, আপনি এখান থেকে জাস্ট ক্লিক করে ইনসার্ট করলেই হবে। ঠিক আছে, তো এইভাবে আমাদের টুকটাক খুঁটিনাটি আমরা একটু আজকে দেখার চেষ্টা করলাম যে কোথায় কি আছে। আমরা কিন্তু আজকে ডিজাইনে যাইনি, কারণ এই জিনিসগুলো আমাদের পরবর্তীতে ডিজাইন করতে গেলে লাগবে। ঠিক আছে, সর্বশেষ এখানে দেখেন ব্যাকগ্রাউন্ডটাকে যদি আপনি ডিজাইন করতে চান, এগুলো তো আমরা উপরে উপরে এলিমেন্ট ইউজ করলাম, ব্যাকগ্রাউন্ডটাকে যখন আপনি ক্লিক করছেন দেখেন ব্যাকগ্রাউন্ডটার কালার চেঞ্জ করার এখানে সুযোগ আছে। মানে আমি ব্যাকগ্রাউন্ডে এই গ্রেডিয়েন্ট কালার দিয়ে দিলাম, বা ব্ল্যাক কালার দিয়ে দিলাম, হ্যাঁ, বা সাদা কালার দিয়ে দিলাম, যে কোনো কালার আপনি এখান থেকে ব্যাকগ্রাউন্ডেও ইউজ করতে পারেন। ঠিক আছে, পাশাপাশি যদি মনে হয় যে কোনো একটা ছবিকে আপনি ব্যাকগ্রাউন্ড হিসেবে ব্যবহার করবেন, তাহলেও সমস্যা নেই, একটা ছবি জাস্ট টান দিয়ে না এটার উপর ছেড়ে দিতে হবে। যেমন ধরেন যে আমি এই ছবিটাকে ব্যাকগ্রাউন্ড হিসেবে ইউজ করতে চাই, ক্লিক করে ধরে এই ব্যাকগ্রাউন্ডের উপরে আইনা ছেড়ে দেন, তাহলে ব্যাকগ্রাউন্ডে এই টেক্সটটা কাজ করবে, এই ইমেজটা কাজ করবে। পাশাপাশি আপনি তো সরাসরি ইমেজ ইনসার্ট করতেও পারেন, সেটারও সুযোগ আছে। তো ওভারঅল আজকে আমরা যেগুলো একটু জানার চেষ্টা করলাম সেটা হচ্ছে আমার ক্যানভাতে কাজ করার জন্য যে টুলসগুলো আছে সেই টুলসগুলো কোথায় থাকে, এবং এই টুলসগুলো দিয়ে আমরা টুকটাক কিভাবে কি কাজ করতে পারি। সর্বশেষ আপনাদেরকে একটা জিনিস দেখে শেষ করব, সেটা হচ্ছে এআই ইমেজ জেনারেট। ধরেন যে আপনার একটা ছবি লাগবে, আপেলের ছবি লাগবে, সুন্দর একটা আপেলের ছবি দরকার।
তখন আপনি এখানে আপেলের ছবি চাইলে খুঁজতে পারেন। এখানে অ্যাপেল, অ্যাপেল লিখে সার্চ দেন। এখানে দেখেন এই যে অ্যানিমেটেড চলে আসছে, আমি স্ট্যাটিক চাই, অ্যানিমেটেড বাদ দিয়ে দিলাম। ঠিক আছে, এখানে দেখেন অ্যানিমেটেড অ্যাপেল চলে আসছে। তো এইখান থেকে তো নিতে পারেন। পাশাপাশি আপনি যেটা করতে পারেন, এখান থেকে এআই জেনারেট করে একটা আপেল বানাই ফেলতে পারেন। যেমন এআই জেনারেশনে আসেন, এখান থেকে আমরা হচ্ছে এআই ইমেজ জেনারেট কোথায় আছে দেখি, ইউর অ্যাপসে আমরা অলরেডি এই যে এআই ইমেজ জেনারেটর, এটা ইউজ করব। তো এখানে আমরা লিখে দিলাম অ্যান অ্যাপেল উইথ ওয়াটার ড্রপ ফুল ভিউ, এটা লিখে আমরা এন্টার জেনারেটে চাপ দিই। জেনারেটিং ইমেজ রিকোয়ার্স অ্যাট লিস্ট ওয়ান ক্রেডিট। আচ্ছা দুঃখিত, ক্রেডিট শেষ হয়ে গেছে। তো এই সমস্যায় পড়তে পারেন, যদি এটা পেইড ভার্সন, তারপর পেইড ভার্সনেরও ক্রেডিট শেষ হয়ে গেছে। আমি আমি কিছু ইমেজ জেনারেট করছিলাম, তো এটা আপনাদের ক্রেডিট থাকলে এখান থেকে সরাসরি একটা ইমেজ জেনারেট করে ফেলতে পারবেন। এটা ফ্রি ভার্সনেও বেশ কিছু ক্রেডিট দেওয়া থাকে, একটু লিমিটেশনস আছে। আহ, সেই ক্রেডিট ব্যবহার করে আপনারা এখানে ইমেজ জেনারেট করতে পারবেন। কমান্ড দিয়ে আপনার জেনারেটে চাপ দিলে আপনার এটা ইমেজ জেনারেট হয়ে যাবে। তো আমরা একটু ক্লোজিং এর দিকে আসি। আমরা আজকে বেসিক কিছু জিনিস ব্যবহার করা শিখলাম, ক্যানভার কোথায় কি আছে সেই জিনিসগুলো একটু ট্রাই করলাম। এখন আমরা অলরেডি যেই এলিমেন্টগুলা শিখলাম বা যা যা শিখলাম, সেই জিনিসগুলো ইউজ করে কিন্তু এখন আমরা একটা ডিজাইন করে ফেলতে পারবো খুব ইজিলি। ওকে, সেটা আমরা নেক্সট ক্লাসে একটা ডিজাইন করা দেখব, সরাসরি ডিজাইন করব। পাশাপাশি এইখান থেকে টেমপ্লেট নিয়ে ডিজাইন করতে হয় কিভাবে, সেই জিনিসগুলো আমরা দেখব। তবে আমরা যেহেতু আজকে মোটামুটি টুলগুলো সম্পর্কে জেনে গেলাম, নেক্সট ক্লাসে আমরা যদি কোনো একটা আহ, ধরেন যে টেমপ্লেট নিয়ে কাজ শুরু করি, তখন দেখবেন যে আপনাদের কাছে সহজ লাগতেছে। দেখবেন যে ওরা যে টেমপ্লেটগুলো বানাইছে, সব টেমপ্লেট এই যে আমরা যা যা ব্যবহার করতেছি, এই জিনিস ব্যবহার করেই তারা টেমপ্লেটগুলো বানাইছে। ওকে, তো আমরা আজকের ক্লাস এইখানেই শেষ করতে চাই। আপনাদের ক্যানভা রিলেটেড যদি কোনো প্রশ্ন থাকে তাহলে প্রশ্ন করতে পারেন, হ্যান্ড রেজ করে ফেলেন, আমরা একটু শুনি। স্যার, লাইন স্পেসিং এ অ্যাঙ্কর টেক্সট ওইটা দেখতে চেয়েছিলাম আর কি। আচ্ছা, অ্যাঙ্কর টেক্সট আমরা একটা লাইন আগে লিখে ফেলি, তাহলে আমাদের জিনিসটা দেখতে সুবিধা হবে। কোথায়? নিচে। আচ্ছা, এখানে দেখেন আমাদের হচ্ছে টোটালি মোর সেটিংসে আছি, তাহলে আরো জিনিসগুলা বুঝতে সুবিধা হবে। আমরা এই অ্যালাইনমেন্টটা মানে এটা তো একটা লাইন, এই কারণে দেখতে হচ্ছে। আমরা যদি আরেকটা লাইন করি, আরো কয়েকটা লাইন করি, তাহলে জিনিসটা দেখতে সুবিধা হবে। টেক্সট বক্স তো আসলে বড় করার সুযোগ নাই, একটা টেক্সট বক্স নিয়ে আসি। তো সরাসরি চলে আসে, ওকে। এইটা মেবি এটার কাজ আমিও করিনি কখনো। এটা দেখে যেটা বোঝাচ্ছে অ্যাঙ্কর টেক্সট বক্স, সেটা হচ্ছে যদি টেক্সটের অ্যালাইনটা নিচ থেকে অথবা মিডল থেকে অথবা টপ থেকে। ঠিক আছে, এটা আমরা দেখবো না যে এটা আসলে ঘটনাটা কি। তবে অ্যাঙ্কর টেক্সটে আরেকটা কাজ করা যায়, সেটা হচ্ছে আপনি চাইলে এটাকে কিন্তু লিঙ্ক করতে পারেন। যদি কোথাও শেয়ার করেন, তখন এই যে চাইলে এটা আপনি লিঙ্ক করে দিতে পারেন, যে কোনো একটা প্রজেক্টের সাথে পেজের সাথে লিঙ্ক করতে পারেন, রিসেন্ট আপনার কোনো ডিজাইনের সাথে লিঙ্ক করতে পারেন। তো অ্যাঙ্কর টেক্সট বলতে এখানে কি বুঝাইছে সেটা আরেকটু ঘাটাঘাটি করতে হবে, এটা আমি কখনো ইউজ করি নাই। স্যার, ছবি এডিট করার পর ডাউনলোড করবো কিভাবে? আচ্ছা, ডাউনলোড করার জন্য ধরেন যে আমরা এই ছবিটা, হ্যাঁ, সিগনেচারটা। সিগনেচারটা ডাউনলোড করব। তাহলে এই সিগনেচারের এটাকে যদি ডাউনলোড করি,
এখন মুশকিল হচ্ছে কি আমার ক্যানভাসের সাইজ চাইতে কিন্তু এটা মিলতেছে না। তারপরে এখন যদি ডাউনলোড করেন এই সাইজে ডাউনলোড হবে। বেটার অপশন হচ্ছে আপনি যদি সিগনেচারই করতে চান তখন দেখেন সিগনেচারের জন্য যে সাইজ আছে 300/80 এরকম কোন একটা সাইজ নিলে ভালো হয়। যেমন আমি দেখাই, এই যে ধরেন এইটা। তো এই সাইজটা হইলে সিগনেচারের জন্য ভালো, সুন্দর লাগে জিনিসটা দেখতে। তো এখান থেকে আমি চাচ্ছি কোন একটা সাইন ডাউনলোড করব, বা এইটাই ডাউনলোড করে দেখাই এটা। তো এটার জন্য আমরা চলে যাব শেয়ার, শেয়ার থেকে এই যে ডাউনলোড, ডাউনলোডে গিয়ে দেখেন এইখানে আমরা কি হিসেবে ডাউনলোড করতে চাই। আমরা হচ্ছে পিএনজি হিসেবে ডাউনলোড করতে চাই, পিএনজি হিসেবে ডাউনলোড করব। এইখান থেকে হচ্ছে এই যে ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড দিয়ে দিব, দিয়ে এইখানে দেখেন সবগুলা পেজ ডাউনলোড হয়ে যাবে, কারণ হচ্ছে সবগুলা সিলেক্টেড। আমরা শুধু কারেন্ট পেজটা দিয়ে দিলাম, শুধুমাত্র কারেন্ট পেজটাকে আমরা ডাউনলোড করতে চাই, বাকিগুলা ডাউনলোড করতে চাই না। ঠিক আছে, এরপরে আমি ডাউনলোডে ক্লিক। নির্দিষ্ট স্যার, নির্দিষ্ট মেগাবাইটের কি ডাউনলোড করা যায়? মানে আমাদের যে, মেগাবাইটে ডাউনলোড করা যাবে যদি আপনি পেইড ভার্সনে ইউজ করেন। যদি ফ্রি ভার্সনে এটা নির্দিষ্ট মেগাবাইটে করা যাবে না। স্যার যেমন ইডু এইখানে, আর কি, ইডু পেইড আর কি আমারটা, আপনি হ্যাঁ, যেটা ইউজ করতেছেন। এই যে এইখান থেকে লিমিট সাইজ, এটা কত কেবিতে ডাউনলোড করতে চান সেটা দিয়ে দিবেন। তাইলে হবে যে আমি এটা মানে 50 কেবি বা 20 কেবির ভিতরে ডাউনলোড করতে চাই। একটু রেজুলেশন এদিক সেদিক হবে, কিন্তু সে এটাকে আহ, ওই আপনি যে সাইজে চাচ্ছেন সেই সাইজে ডাউনলোড হয়ে যাবে। ওকে। জি স্যার, ধন্যবাদ। আর কারো কোনো বিষয়? ক্যানভাতে কি ফটো শপের মতো ফটো এডিট করা যায়? ফটোশপের মতো 100% তো করা যায় না, তবে অনেক কাজই করা যায়। ফটোশপ তো একটা প্রফেশনাল টুল, স্পেশালি ধরেন যে ওইটা একটা স্পেসিফিক উদ্দেশ্যে তৈরি। কিন্তু ক্যানভা দেখেন আপনার A to Z, এই যে আমরা কত কিছু দেখাইলাম অলরেডি, এইগুলা তো আছেই। ক্যানভা দিয়ে আপনি এই এক সফটওয়্যার দিয়ে আপনি ওয়েবসাইট সহ বানাই ফেলতে পারতেছেন। এই এক সফটওয়্যার দিয়ে আপনি হচ্ছে গুগল ডক্স এর মতো ইউজ করতে পারতেছেন, শিট ইউজ করতে পারতেছেন, ভিডিও বানাইতে পারতেছেন। তো যখন দুইটা, এদের লিমিটেশনস হচ্ছে দুইটা। এক হচ্ছে এইটা দিয়ে সব করা যায়। তো যখন আপনার সব সার্ভিস দিতে যাবে তখন মাস্ট স্পেসিফিক একটার মানে 100% কোয়ালিটি এনশিওর করা মুশকিল আছে। এই কারণে হচ্ছে ফটোশপে যতটা স্মুথলি কাজ করা যায় এখানে ওইভাবে একুরেট ধরে ধরে কাজ করা মুশকিল, করা যাবে না। আরেকটা বিষয় হচ্ছে এটা একটা ওয়েব বেসড বা অনলাইন সফটওয়্যার, এটারও এই কারণেও কিছু লিমিটেশনস আছে। আহ, তখন দেখা গেছে যে কিছু কিছু জিনিস ফিচার চাইলেও তারা এখানে অ্যাড করতে পারতেছে না। ওভারঅল ক্যানভা দিয়ে হচ্ছে খুবই ফাস্ট রেডিমেড জিনিসপত্র নিয়ে কাজ করার জন্য ক্যানভা বেস্ট। কিন্তু আপনি যদি পিক্সেল পারফেক্ট বা হচ্ছে 100% নিজের মতো করে কাজ করতে চান, যেমন ফটোশপে আপনি ফটো এডিট করবেন, কিন্তু লাইটরুমে কিন্তু তার চাইতে বেশি ফিচার আছে। কারণ লাইটরুম তৈরি হয়েছে আপনার ফটো এডিটিং এর জন্য স্পেশালি। ঠিক আছে, ফটোশপে চমৎকার কাজ করতে পারবেন, কিন্তু লাইটরুমের ফিচার কিন্তু বেশি। ফটোশপে আপনি শুধুমাত্র ফটো এডিট করবেন, বিষয়টা এরকম না। ফটোশপে কিন্তু আরো অনেক কাজ করা যায়, কিন্তু লাইটরুম স্পেশালি ফটো এডিট করার জন্য। তখন দেখা গেছে যে লাইটরুমে কিন্তু অ্যাডোবির একটা সফটওয়্যার, ওইটা আরো ডেডিকেটেড। তো এই কারণে ক্যানভাতে যদি ফটো এডিট করতে চান ফটো এডিট করা যাবে, কিন্তু এখানে অতটা পারফেক্টলি বা ফটোশপের মতো অ্যাকুরেট ওইভাবে সব কাজ করা যাবে না। আর কারো কোনো বিষয়ে জানার আছে? জি, মুজাহিদ ভাই বলেন। ভাই, পেজ সংখ্যা বাড়ানো কমানোর বিষয়টা কিভাবে? ওই যে নিচে প্লাস আইকন আছে, এই যে এই যে অ্যাড পেজ, অ্যাড পেজে ক্লিক করলে নতুন আরেকটা পেজ বাড়বে। যদি ডিলিট করতে চান এই যে এখানে ডিলিট বাটন আছে, তাহলে পেজ ডিলিট করতে পারবে। আর ভাই, আজকে কি কোনো হোমওয়ার্ক আছে এটার উপর? হোমওয়ার্ক হচ্ছে এগুলো প্র্যাকটিস করবেন। এই যে এখানে সুন্দর হোমওয়ার্ক দেওয়া আছে। যেটা করতে হবে আপনাকে, একটা ইভেন্ট অ্যানাউন্সমেন্ট, একটা পোস্টার বানাবেন। ফ্লায়ার লেখা ভুল হয়েছে এটা, এটা পোস্ট, সোশ্যাল মিডিয়া একটা পোস্টার বানাবেন, ইভেন্ট অ্যানাউন্সমেন্ট। ঠিক আছে, সেখানে আপনি আপনার টেক্সট ব্যবহার করবেন।
হ্যাঁ, ডেট টাইম লোকেশন দিয়ে দিবেন। আপনার হচ্ছে একটা ইভেন্টের একটা ছবি দিতে পারেন। এইগুলা দিয়ে একটা সিম্পলের ভিতরে ডিজাইন করে ফেলবেন। ঠিক আছে। ফাইনাল সাবমিশন যে করব এটা ডাউনলোড কিভাবে দিব বা শেয়ার কিভাবে করব টেলিগ্রামে? এটা তো এখান থেকে ডাউনলোড করবেন, এখান থেকে শেয়ার, শেয়ারে গিয়ে এই যে ডাউনলোড, ডাউনলোডে এসে আপনি সিঙ্গেল একটা ফাইল যেহেতু জেপিজি আকারে ডাউনলোড করে ফেলতে পারেন। এবং আপনি যেই পেজটা, আপনি এখানে হয়তো বা আমার এখানে 4টা পেজ আছে, আপনি যেই পেজটা ডাউনলোড করতেছেন সেটাতে গিয়ে কারেন্ট পেজ দিয়ে দিতে পারেন, অথবা এখান থেকে দেখাই দিতে পারেন কোনটা ডাউনলোড করবেন। সেটা দেখাই দিয়ে এই যে ইয়ে দিবেন, ডান দিবেন, দিয়ে তারপর ডাউনলোডে ক্লিক করবেন, তাহলে এটা ডাউনলোড হয়ে যাবে। আচ্ছা, আমরা ডাউনলোড কি শেষ করছিলাম এই এই ইয়ার পিএনজি আকারে ডাউনলোড করছিলাম? করছিলাম তো একটা মনে হয়। ডাউনলোড হয়েছে। এই যে, এই যে পিএনজি আকারে আমাদের এটা চলে আসছে, সাইন। তো এখান থেকে এই আমরা টোটাল প্রজেক্টটা কিভাবে হচ্ছে করব, আহ, মানে গ্রুপে আপলোড দেব ফুল আমি প্রজেক্টটা যে তাহলে কাজটা করব? এ, ই করে ফেলবেন, পিডিএফ আকারে ডাউনলোড করে ফেলবেন। পিডিএফ, যদি আপনার মাল্টিপল পেজ হয়, পিডিএফ আকারে ডাউনলোড করে শেয়ার দিয়ে দেবেন। আরেকটা বিষয়, এখান থেকে আপনার শেয়ার দেওয়া যায় হচ্ছে, ধরেন যে আমি এই ফাইলটা আপনাদের সাথে শেয়ার করতে চাই, তখন কি করব, এখান থেকে এই যে অ্যাক্সেস লেভেলটা চেঞ্জ করে এনি ওয়ান উইথ দিস লিঙ্ক ক্যান এডিট অফ করে আমি ক্যান ভিউ দিয়ে দিলাম, যে আপনাদেরকে অ্যাক্সেস দেব, তবে আপনারা চেঞ্জ করতে পারবেন না কিছু। কপি লিঙ্কে দিয়ে দিলাম। এবার দেখেন আপনাদের চ্যাট বক্সে আমি দিয়ে দিই, তাহলে যেটা হবে, আপনারাও চাইলে এই ফাইলটা অ্যাক্সেস করতে পারবেন। এটার সুবিধা হলো আপনি আহ, এই লিঙ্কটা যদি আপনার কাছে থাকে, তাহলে আপনার পেন ড্রাইভে প্রেজেন্টেশন নিয়ে ঘুরে বেড়াইতে হবে না। এই যে এখানে একটু তাকান, এই যে অলরেডি একজন কিন্তু ঢুকছে, এই যে আরেকজন ঢুকছে, এখানে দেখা যাচ্ছে যে লোকজন ঢুকতেছে। যদি কেউ স্পেসিফিক একটা অ্যাকাউন্ট দিয়ে ঢুকে, তাহলে তার ছবি আসবে। আর যদি এমনিতে র্যান্ডমলি আপনি ক্লিক করে ঢুকে গেছেন, কোনো অ্যাকাউন্ট নাই, এই যে একজন কে যেন অ্যাকাউন্ট দিয়ে ঢুকছে, কোন ভাই যেন, এমডি সামিউল ইসলাম সামি, ঠিক আছে, সে ঢুকছে। তো এটা লিঙ্কটা যদি আপনার কাছে থাকে, তাহলে আপনি কিন্তু সরাসরি এটা আপনি কোনো রকমের পেন ড্রাইভে নেওয়ার দরকার নেই, সরাসরি গিয়ে প্রেজেন্টেশন দেওয়া শুরু করতে পারবেন। এটা আমরা নেক্সট ক্লাসে প্রেজেন্টেশন বানায় দেখব। ওই লিঙ্কটাই যথেষ্ট, আপনার সাথে থাকলেই হবে। ঠিক আছে, আজকে যদি আর কারো কোনো প্রশ্ন না থাকে, তাহলে আমরা আজকের ক্লাসে এখানে শেষ করতে চাই। এখান থেকে আমরা অ্যাক্সেস লেভেলটা অফ করে দিই, তাহলে আর নতুন করে কেউ ঢুকতে পারবে না। তো আমরা আজকের ক্লাস এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।